हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल वाक विथ मी। तो फ्रेंड्स, आज আমরা টেক্সট সিরিজের ক্লাস নাম্বার 2 দিচ্ছি আর আমরা শুরু করতে চলেছি শি স্টুপস টু কঙ্কার। তো আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেখানে আমি পোল ক্রিয়েট করেছিলাম যে আমি কি ম্যাকবেথ কন্টিনিউ করব নাকি সি স্টুপস টু কঙ্কার স্টার্ট করব। তো তোমরা বেশিরভাগ জনই ভোট করেছো সি স্টুপস টু কঙ্কারের জন্য। তো এই কারণেই আমি শুরু করতে চলেছি আজকে সি স্টুপস টু কঙ্কার। তো আজকের ভিডিওয়ে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ইনফরমেশান, যা যা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশান রয়েছে সি স্টুপস টু কঙ্কার সম্পর্কে সেগুলো আমি তোমাদের কাছে ডিটেলসে আলোচনা করব। অলিভার গোল্ডস্মিথ সম্পর্কে বলবো, এই ড্রামাটার সম্পর্কে বলবো, সেই সময়কার যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড সেটার সম্পর্কে বলবো, এই ড্রামাটার পাবলিকেশান ডেটে কবে স্টেজ হয়েছিল, কী কী ক্যারেক্টার রয়েছে সেসব সম্পর্কে দেখব আমরা। কটা সিন আছে, তারপরে প্রোলগ যেটা রয়েছে সেটা সম্পর্কেও আমরা জেনে নেব। পরের ক্লাস থেকেই আমরা একদম লাইন বাই লাইন পড়তে শুরু করে দেবো। তাহলে আজকের ক্লাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে, এটা পরীক্ষার দিক থেকেও, এবং তোমাদের এই ড্রামাটার পড়ার আগে অবশ্যই যে যে তথ্যগুলো জানতে হবে সেগুলো আজকের এই ভিডিওতে পেয়ে যাচ্ছ তোমরা। তো তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, হেডিং করে ফেলো সি স্টুপস টু কঙ্কার, আমার সাথে সাথে পড়বে। হাতের কাছে একটা অবশ্যই টেক্সট বুক রাখবে। আজকে যদিও টেক্সট বুকটা লাগবে না, শুধু খাতা পেন নিলেই হবে। পরে আমরা যেদিন থেকে স্টার্ট করব নেক্সট ক্লাস থেকে অবশ্যই টেক্সট বুক তোমাদের দরকার হবে, যে কোনো একটা টেক্সট বুক রাখবে। তো ফ্রেন্ডস, একটা রিকোয়েস্ট আছে আমার, তোমরা আমার চ্যানেলে অলরেডি 9-10-এর যে সিলেবাসটা রয়েছে এখান থেকে কোন কোন টেক্সটগুলো বাকি রয়েছে আমাদের, সেটা পোয়েমের ক্ষেত্রে হোক, ড্রামার ক্ষেত্রে আমরা পড়েছিলাম কিছুটা করে, জাস্টিসও পড়েছিলাম, আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যানও পড়েছিলাম। তো এগুলো কতটা করে অলরেডি হয়ে গেছে পড়ানো আমাদের, এগুলো তোমরা একটু আমাকে কমেন্টে জানাবে। তার কারণ হচ্ছে এখন যদি আমি আবার সেই পুরনো ভিডিওগুলো দেখতে যাই আমার চ্যানেলে, আমি নিজে দেখলে অনেক সময় কি হয়, এই আমার চ্যানেল ফ্রিজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমি যদি বারবার দেখি ভিডিওগুলো। তো সেই কারণেই বলছি, তোমরা অবশ্যই একবার দেখে নিও, দিয়ে একটু নোট করে নেবে খাতাতে, যে সেটা আমাকে কমেন্ট করে একটু জানাবে যে এই কবিতাগুলো বাকি রয়েছে আর ড্রামার এতটা করে হয়েছিল, এগুলো একটু ডিটেলস আমাকে জানিয়ে দাও, তাহলে আমার সুবিধা হবে সেগুলো পড়াতে। ঠিক আছে? তো চলো এবার আমরা শুরু করে নিই সি স্টুপস টু কঙ্কার। ডিয়ার ফ্রেন্ডস, সি স্টুপস টু কঙ্কারের রাইটার হচ্ছেন অলিভার গোল্ডস্মিথ, স্যার অলিভার গোল্ডস্মিথ, ডক্টর অলিভার গোল্ডস্মিথ। লাইফ স্প্যানটা একবার খেয়াল করে না, 1728 থেকে 1774। পরীক্ষার জন্য কি এটা মুখস্থ করতে হবে? 100%। এটা অবশ্যই কাজে লাগবে আমাদের। 1774, বিশেষ করে মৃত্যুর যে সালটা, এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, কারণ অলরেডি মাদ্রাসার যে এক্সাম সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে জন গলসওয়ার্দি, ওনার যে মৃত্যু সালটা সেটা এসেছিল পরীক্ষাতে। সেই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে বিশেষ করে ড্রামা রাইটার যারা, তাদের তোমরা জন্ম এবং মৃত্যুর সালটুকু অবশ্যই দেখে রাখবে। তাহলে দেখতেই পাচ্ছ গোল্ডস্মিথের সালটা হচ্ছে 1728 থেকে 1774। কোন পিরিয়ড চলছিল এটা আমাদের ইংলিশ লিটারেচারে ইংল্যান্ডে, সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, ইনি কিন্তু আইরিশ একজন লেখক, সাথে সাথে ব্রিটিশ, অর্থাৎ আইরিশ ব্রিটিশ উভয় বলা যায়, দুটোই বলা যায় এনাকে। তো সালটা দেখেই বুঝতে পারছো এটা ট্রানজিশনাল এজের ইনি একজন রাইটার ছিলেন। কি এই ট্রানজিশনাল এজ, এটার সম্পর্কে ডিটেলস আমি বলবো না তোমাদের, কারণ তাহলে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে প্রবেশ করতে হবে আমাদের, প্রয়োজন নেই এটা। যতটুকু প্রয়োজন, যে যে পয়েন্টগুলো প্রয়োজন আমি বলছি, একে একে তোমরা নোট করবে, এগুলো শুনে নাও ভালো করে। ফার্স্ট হচ্ছে আমাদের যেটা জানতে হবে যে ট্রানজিশনাল এজের আগে, ইনি আসার আগে যে সময়টা ছিল ব্রিটেনের, সেই সময় কি চলছিল সেখানে। তো যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে চার্লস দ্য সেকেন্ড, ইনি ইংল্যান্ডের কিং ছিলেন, চার্লস দ্য সেকেন্ড। এনার সময়কালটা হচ্ছে 1649 থেকে স্টার্ট হচ্ছে। এবার ভালো করে শুনবে, অ্যাকচুয়ালি ইনি রেনিং শুরু করেছিলেন 1660 থেকে। বিষয়টা কি, চার্লস সেকেন্ডের যিনি পিতা ছিলেন, চার্লস দ্য ফার্স্ট, উনি একজন অক্ষম শাসক ছিলেন বলা যায়, এবং অত্যন্ত ওয়েস্টফুল একজন কিং ছিলেন, ল্যাভিশ লাইফ উনি লিড করতেন। সেই কারণে সেই সময় একটা বিদ্রোহ হয়েছিল,
এবং চার্লস দ্য ফার্স্ট তাকে বিহেড করা হয়েছিল। আমি ডিটেলসে যাচ্ছি না যে এখানে শুধুমাত্র যে ওনার পার্সোনাল লাইফ সেটার প্রতি যে মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছিলো এরকম না, কিছু রিলিজিয়াস কজও ছিল সেই সময় এটা হওয়ার পিছনে, সেগুলো আমি ডিটেলসে তোমাদের বলছি না। একটা গ্রুপ এই সময় উঠে এসেছিলো যেটার নাম হচ্ছে দ্য পিউরিটানস। পিউরিটানস হচ্ছে একটা রিলিজিয়াস গ্রুপ যারা প্রধানত বিদ্রোহটা করেছিল এবং তাদের ইনফ্লুয়েন্সের মাধ্যমেই চার্লস দ্য ফার্স্ট যিনি ছিলেন তাকে বিহেড করা হয় এবং ইংল্যান্ডে শুরু হয়ে যায় সিভিল ওয়ার 1642। 1642 থেকে 1649 এই টাইমটাতে ইংল্যান্ডে সিভিল ওয়ার শুরু হয়ে যায় এবং ঠিক এই সময়ে 1649-এ রাজা হচ্ছেন চার্লস দ্য সেকেন্ড। যেহেতু সিভিল ওয়ার চলছে সেই সময় এবং পিউরিটানরা এসে গেছে ক্ষমতাতে, গভর্নমেন্টে, সেই জন্য ইনি ফ্রান্সে পালিয়ে যান। এই পয়েন্টটা তোমাদের নোট করতে হবে। চার্লস দ্য সেকেন্ড ইনি কোথায় চলে গিয়েছিলেন? ফ্রান্সে চলে গিয়েছিলেন। ওকে, ফ্রান্সে এক্সাইল নিয়েছেন ইনি। এরপরে কি হলো, 1649 থেকে 1660 এই টাইমটা উনি ফ্রান্সেই ছিলেন। এবারে এই টাইমে ইংল্যান্ডে রাজত্ব করছে কারা? পিউরিটানসরা শাসন করছে। বেশ, প্রথম দিকে তো মানুষ খুব খুশিই ছিল, ইংল্যান্ডের মানুষ, কিন্তু ধীরে ধীরে যত দিন যায়, বছর যায়, তখন দেখা যায় যে এদের শাসনের মধ্যেও যে ইংল্যান্ডের সাধারণ জনগণ তারা প্রচণ্ড রকম বিরক্ত হয়ে যায়। তার কারণ হচ্ছে নানান ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন ক্রিয়েট করে এরা মানুষদের ওপর চাপিয়ে দিতে থাকে, নানান অত্যাচার করতে থাকে। অত্যাচারটা ঠিক একটু অন্য টাইপের, একটু রিলিজিয়াস ঢঙের। যেমন ধরো, এরা প্রত্যেক মানুষের জন্য বাইবেল পড়াকে একদম মানে মাস্ট করে দেয় যে সবাইকে বাইবেল পড়তে হবে। তারপরে সবথেকে বড় ব্যাপার যেটা, যে সমস্ত ধরনের এন্টারটেনমেন্টের ওপর একটা ব্যান লাগিয়ে দেওয়া হয়, থিয়েটার বন্ধ করে দেওয়া হয় ইংল্যান্ডে। তো এই সমস্ত নানান ধরনের যে বিষয়গুলো উঠে আসছিল, পিউরিটানরা যে অত্যাচারগুলো শুরু করেছিল, তাতে মানুষ ধীরে 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 পিউরিটানদের ওপর থেকে তাদের বিশ্বাস চলে যায়। তখন তারা কি করে, এই যে চার্লস দ্য সেকেন্ড ইনি 1660-তে 1660-এ ইনি আক্রমণ করেন পুনরায় ইংল্যান্ডের সিংহাসন পাওয়ার জন্য এবং 1660-এ ইনি পিউরিটানদের হটিয়ে দেন এবং নিজে পুনরায় আবার সিংহাসনে অ্যাসেনশন করেন। তাহলে এইটাকে বলা হচ্ছে রেস্টোর করা, অর্থাৎ তিনি পাওয়ারে পুনরায় রিস্টোর হয়ে যাচ্ছেন। এই যে রেস্টোর হচ্ছেন, এই যে পিরিয়ডটা স্টার্ট হচ্ছে এখান থেকে, এইটাকে বলা হয় রেস্টোরেশন পিরিয়ড। তাহলে কেন নামটা এসছে রেস্টোরেশন পিরিয়ড? কারণ চার্লস দ্য সেকেন্ড তিনি পুনরায় আবার তার পাওয়ারে অ্যাসেনশন করছেন, সেই জন্য রেস্টোরেশন পিরিয়ড এই নামটা এসছে। 1660 থেকে 1700 ডিয়ার ফ্রেন্ডস, এই টাইমটা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ডের টাইম। চার্লস দ্য সেকেন্ড রেইন করছেন এই সময়। উনি আসার সাথে সাথে আবার পুনরায় ইংল্যান্ডে যে থিয়েটারগুলো সেগুলো চালু হয়, দুটো কোম্পানিকে পেটেন্ট দেওয়া হয়, তো নতুন করে আবার ড্রামা আসতে শুরু করে, ইংল্যান্ডে শুরু হয় আবার এন্টারটেনমেন্ট। তো এবার দেখো এইখানে কি হলো, ইনি যেহেতু ফ্রান্সে ছিলেন দীর্ঘদিন, তো ইনি যখন আসেন পুনরায় ইংল্যান্ডে, তো ফ্রান্সের যে সোসাইটি, তার যে কালচার, তার যে লিটারেচার, তার একটা ইনফ্লুয়েন্স দেখা যায় ইংলিশ লিটারেচারের উপরে এবং এটা স্বাভাবিকভাবেই গিয়ে ড্রামার ওপরেও পড়ে। তো এই যে ফ্রেঞ্চ ড্রামাতে কী হতো, সেই সময়কার যে অ্যারিস্টোক্রেটিক পিপল ছিল, যে আপার ক্লাস যে সোসাইটি, যাদের বো ক্লাস বলা হতো, যাদের ফব কালচার বলা হতো, সেই যে বো ক্লাস মানে ফুলবাবু, যারা একটু আর্টিফিশিয়াল লাইফ লিড করে, একটু আপার ক্লাসের সেজে গুজে ঘুরে বেড়ায়, একটু শো অফ করে, সেই যে সোসাইটিটা, তাদের যে জীবনযাত্রা, সেইগুলোকে বিশেষ করে দেখানো হতো ড্রামাতে। সেই সেম কালচার চলে আসে ইংল্যান্ডের যে ড্রামা শুরু হয়, সেখানে এই কালচারটার প্রভাব দেখা যায়, যেহেতু উনি ফ্রান্স থেকে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স নিয়ে এসেছিলেন এখানে। তো একটা নতুন ধরনের ড্রামার আবির্ভাব ঘটে ইংল্যান্ডে, তোমার ড্রামাতে, থিয়েটারে, যেটাকে বলা হয় কমেডি অফ ম্যানার্স। এই টার্মটা অবশ্যই তোমাদের নোট করতে হবে, তো এটা লিখে নাও, কমেডি অফ ম্যানার্স। ঠিক আছে, কমেডি অফ ম্যানার্স যেটা, এটাকেই আবার রেস্টোরেশন কমেডিও বলা হয়। রেস্টোরেশন পিরিয়ডে যেহেতু চলছে এটা, তো রেস্টোরেশন কমেডি বা কমেডি অফ ম্যানার্স। ওকে, এইটা কি, যেটা আমি তোমাদের বললাম যে যেমন ফ্রান্সে অ্যারিস্টোক্রেটিক পিপল ছিল, তেমন ইংল্যান্ডেরও ভাগ ছিল সোসাইটির। সেই যে অ্যারিস্টোক্রেটিক সোসাইটির একটা বিশেষ একটা পার্টিকুলার ক্লাস, সেই অ্যারিস্টোক্রেটিক ক্লাসের মানুষজনদের তাদের
হ্যাবিট কেমন, তাদের ম্যানার্সগুলো কেমন, তাদের কনভেনশনস কী রয়েছে, তাদের আইডিয়াসগুলো, তারা কীভাবে জীবনযাত্রা, কেমনভাবে তারা জীবনযাপন করে, তাদের ফলিসগুলো কী কী রয়েছে, এইগুলোকে কি হতো দেখানো হতো ড্রামার মধ্যে। দেখানোর মাধ্যমে অ্যাকচুয়ালি কী করা হতো, এদের যে আর্টিফিশিয়াল লাইফ সেটাকে মক করা হতো, সেটাকে ব্যঙ্গাত্মক রূপে এটাকে তুলে ধরা হতো এই কমেডির মাধ্যমে, যেটার নাম হচ্ছে কমেডি অফ ম্যানার্স। কোন সময়ে চলছে এটা? 1660 থেকে 1700, রেস্টোরেশন পিরিয়ডে। এইবার কি হলো, এই কমেডি অফ ম্যানার্সের মাধ্যমে যখন এই অ্যারিস্টোক্রেটিক পিপলদের লাইফটাকে বিশেষ করে দেখানো হলো, মিডিল ক্লাস এবং লোয়ার ক্লাস যে সোসাইটি ইংল্যান্ডে, তাদের দিকটা একেবারেই তুলে ধরা হতো না। তাহলে একেবারে পার্টিকুলারাইজড হয়ে গেল সেখানে, যে থিয়েটার মানেই ওই অ্যারিস্টোক্রেটিক পিপলদের জীবন দেখানো হবে, তাদের লাইফের। এবার কী কী দেখানো হতো এখানে, এদের মানে থিমগুলো কী ছিল, ক্যারেক্টারিস্টিক্সগুলো কী ছিল এই কমেডি অফ ম্যানার্সে? প্রধান হচ্ছে প্লট ছিল, সেটা আর কিছুই নয়, শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রে দেখানো হতো লাভ ইন্ট্রিগ। তারপরে ধরো বিভিন্ন ধরনের ক্ল্যান্ডেস্টাইন লাভ অ্যাফেয়ার, এর সাথে সাথে দেখানো হতো বিভিন্ন স্ক্যান্ডেল মঙ্গারিং, তারপরে সেক্সুয়ালিটি, ইমমরাল লাইফস্টাইল, বিভিন্ন ধরনের এত ভালগার কমেন্ট করা হতো তোমার এই কমেডিগুলোর মাধ্যমে, যে মিডল ক্লাস সোসাইটির যে মোরালিটি, তাদের যে ভ্যালু সিস্টেম, সেখানে একটা আঘাত আসতে শুরু করে। তারা নিতে পারে না এই ড্রামাগুলোতে, এতটাই নোংরামি শুরু হয়ে গেছিলো এই কমেডি ম্যানার কমেডিতে, যে তারা এইগুলোর বিরোধিতা করতে আরম্ভ করে। যেহেতু বেশিরভাগ এখানে লাভ ইন্ট্রিগ, তারপরে তোমার ক্যারেক্টার অ্যাসাসিনেশান, সেক্সুয়ালিটি, ভালগারিটি, এইসব এত বিপুল মাত্রায় দেখানো হতে আরম্ভ করে, সেই জন্য প্রথম এর বিরোধিতা বড় মাত্রায় নিয়ে আসেন একজন তোমার পাদ্রী, প্যাস্টর একজন, যার নাম হচ্ছে জেরম কলিয়ার। ইনি ফার্স্ট বিরোধিতা করেছিলেন, একটা প্যাম্পলেট লিখেছিলেন, এই প্রিস্ট যিনি ছিলেন ইনি একটা প্যাম্পলেট লিখেছিলেন, সেখানে এই কমেডি অফ ম্যানার্সের ইনি তীব্র বিরোধিতা শুরু করেন। এবং এই সময় ইংল্যান্ডে আর একটা বিশেষ ঘটনা ঘটছে, যেটার নাম হচ্ছে ব্লাডলেস রেভলিউশন। এটা কি, এটা আমি ডিটেলস আলোচনা করবো না, প্রয়োজন নেই আমাদের জানার, শুধুমাত্র এটুকু জেনে রাখো, যখন ব্লাডলেস রিভলিউশন হয়েছিল ইংল্যান্ডে, তখন মিডিল ক্লাস সোসাইটির উত্থান ঘটে গিয়েছিল। মিডিল ক্লাস একদম সামনে চলে এসেছিল, আপার ক্লাস বা অ্যারিস্টোক্রেটিক পিপলদের যে মর্যাদা সেটা একটু নেমে এসেছিলো, একটু ক্ষুণ্ণ হয়েছিল। মিডিল ক্লাসের যে স্ট্যাটাস সেটা যেহেতু উঠে আসছে, সেই জন্য এতদিন যে শুধুমাত্র অ্যারিস্টোক্রেটিক ক্লাসের জীবনযাত্রায় দেখানো হতো, তাদের যে ভ্যালু সিস্টেম সেটাকে দেখানো হতো, তাদের যে আর্টিফিশিয়াল লাইফস্টাইল সেটাকে তুলে ধরা হতো, তাদের সইনেস, তাদের যে পপ কালচার সেটাকে দেখানো হতো। এই জায়গায় এটা কি হয়ে যাচ্ছে, এবার চেঞ্জ হয়ে সাবস্টিটিউট হিসেবে এসে যাচ্ছে মিডল ক্লাস যে তোমার সোসাইটি, তাদের জীবনযাত্রা দেখাতে আরম্ভ হচ্ছে। এবার কি হচ্ছে, এই যে সমস্ত ভালগারিটি ছিল এখানে, এগুলো সম্পূর্ণরূপে চলে যাচ্ছে, বা এই ভালগারিটির বদলে কি আসছে, মরালিটি। সম্পূর্ণ দুটো বিপরীত দেখো পোল, তাই না, একটা ভালগারিটি, একটা মরালিটি। তাহলে এরা একটা ভালগার লাইফ লিড করতো, আর যারা মিডল ক্লাস পিপল এরা মরালিটিকে নিয়ে থাকতো, এরা একটা নৈতিকতা নিয়ে বাঁচতে চাইতো সবসময়। তো এইবার কি হলো, একটা নতুন টাইপের ড্রামা আসতে শুরু করলো ইংল্যান্ডের থিয়েটারে, এইটার নাম হচ্ছে সেন্টিমেন্টাল কমেডি। এই টার্মটাও তোমরা নোট করবে, খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের সি স্টুপস টু কনকারে আসার জন্য আমরা রাস্তা তৈরি করছি। ওকে, তাহলে সেন্টিমেন্টাল লেখো, সেন্টিমেন্টাল কমেডি। নাম দেখেই বুঝতে পারছো যে এই যে কমেডিগুলো, এইটা কি করতো, যে অডিয়েন্সের তোমার ইমোশান এবং তাদের যে সেন্টিমেন্ট সেখানে সুরসুর দিত। ঠিক আছে, তাহলে এখানে কি দেখানো হতো, মিডল ক্লাস পিপলদের যে ভ্যালু, তাদের যে ভার্চুস, সব থেকে উঁচুতে রয়েছে মরালিটি এবং মানব জীবনের ভার্চু। তাই মানুষের সেই মিডল ক্লাস ফ্যামিলির মধ্যে যে সমস্ত ফলিগুলো রয়েছে, তাদেরও তো কিছু ফল্টস রয়েছে, সেই ফল্টসগুলোকে ওভারলুক করা হতো, সেগুলোকে দেখানোই হতো না। শেষে সর্বদাই কি জয়লাভ করে, মরালিটি, সেটা জয়লাভ হয়, সেটা বিজয় লাভ করে, এইটাই দেখানো হতে আরম্ভ করে। এবার দেখো, এই ম্যানার্সে যখন অ্যারিস্টোক্রেটিক পিপলদের লাইফ দেখানো হচ্ছিল, সেটা দেখাতে দেখাতে আস্তে আস্তে এটা ভালগার হতে আরম্ভ করলো। কমেডি অফ সেন্টিমেন্ট বা সেন্টিমেন্টাল কমেডি যখন এলো, এখানে মোরালিটি দেখাতে দেখাতে কি হতে আরম্ভ করলো, কমেডি আস্তে আস্তে ট্র্যাজেডিতে পরিণত হতে আরম্ভ করলো। মানে কি হচ্ছে, কমেডির অর্থ কি, পিওর কমেডি বা শেক্সপিয়ারিয়ান কমেডি আমরা যাকে বলি, কমেডির অর্থই হচ্ছে, এর মূল উদ্দেশ্য কি, মানুষকে হাসানো, লাফটার। অডিয়েন্স আসবে, অডিয়েন্স সমগ্র যে ড্রামাটা যতক্ষণ হবে ততক্ষণ তাদের মুখে হাসি থাকবে এবং তারা হাসতে হাসতে বাড়ি ফিরবে।
তাই না? এখানে ফান থাকবে, এখানে হিউমার থাকবে, এখানে উইটি কমেন্টস থাকবে, মানুষ আনন্দ নেবে, এন্টারটেনমেন্ট নেবে, এটাই তো কমেডির উদ্দেশ্য। কিন্তু এই সেন্টিমেন্টাল কমেডি আসার ফলে কি হলো, হাসি তো দূরে থাকুক, মানুষ কাঁদতে কাঁদতে বাড়ি যেতে আরম্ভ করলো। তো এই কমেডিগুলো যখন তারা দেখতে আসতো, অডিয়েন্স চোখে জল নিয়ে ফিরতো। নামটাই শুধু সেন্টিমেন্টাল কমেডি রয়ে গেল, আসলে এটা ট্র্যাজেডিতেই পরিণত হলো। অর্থাৎ কমেডি থেকে আস্তে আস্তে লাফটার দূরে সরে গেল। ভেবে দেখো একবার, যদি মিষ্টি রসগোল্লা, সেখান থেকে মিষ্টিটাই যদি তুমি হটিয়ে দাও, তাহলে কি পড়ে থাকে? নিম পাতা, সেখান থেকে যদি তেঁতো স্বাদটাকেই তুমি হটিয়ে দাও, তাহলে পড়ে কি থাকবে? তো সেই রকমই হয়ে গেল বিষয়টা, যে নামেই হলো সেটা কমেডি, কিন্তু সেখানে কমেডির কোনো গুণ নেই। তো এইরকম একটা সিচুয়েশান চলছিল ইংল্যান্ডের থিয়েটারে। এইবার এলো তোমার ট্রানজিশনাল পিরিয়ড। ট্রানজিশন মানে কি? একটা গতি করছে কোথা থেকে কোথায়, ক্লাসিক্যাল থেকে রোম্যান্টিসিজমে। তোমরা জানো যে লিরিক্যাল ব্যালাডস পাবলিশ হয়েছিল 1798-এ। ক্লাসিক্যাল পিরিয়ড চলছিল, সেখান থেকে ইংল্যান্ডের যে লিটারেরি যে ট্র্যাডিশন, সেটা আস্তে আস্তে যে ট্রেন্ড, লিটারেচারের যে ট্রেন্ড, সেটা আস্তে আস্তে ট্রানজিট করতে শুরু করলো, রোম্যান্টিসিজমের দিকে ঝুঁকতে আরম্ভ করলো। ট্রানজিশনাল পিরিয়ডে এলেন একজন ড্রামাটিস্ট, তিনি হচ্ছেন এই অলিভার গোল্ডস্মিথ। এনার সাথে আরেকজন ছিলেন শেরিডান। তো এরা কি করলেন, এই যে গোল্ডস্মিথ, চলো এবার তোমরা আশা করছি এই দুটো বুঝে গেছো যে কমেডি অফ ম্যানার্স কী জিনিস আর সেন্টিমেন্টাল কমেডি কী জিনিস, এই দুটো বুঝে গেছো। বেশ, চলো নেক্সট আমরা আরেকটু এগিয়ে যাই। এবারে দেখো, এই সময় অলিভার গোল্ডস্মিথ উঠে এলেন প্রেক্ষাপটে, এবং দুটো থিয়েটারের নাম মনে রাখবে, আমাদের এখানে কাজে রাখবে। ইংল্যান্ডের দুটো থিয়েটার, বিখ্যাত থিয়েটার, একটা নাম হচ্ছে দ্য কভেন্ট গার্ডেন থিয়েটার, আর একটা হচ্ছে দ্য ড্রুরি লেন থিয়েটার। দ্য ড্রুরি লেন থিয়েটার, ওকে। অনেক থিয়েটার ছিল, এই দুটো আমি নাম নিচ্ছি কারণ আমাদের এই সি স্টুপস টু কনকারে কাজে লাগবে এই দুটো। তো এই যে কভেন্ট গার্ডেন থিয়েটার, এটার যিনি ম্যানেজার ছিলেন তার নাম হচ্ছে জর্জ কোলম্যান। জর্জ কোলম্যান। আর দ্য ড্রুরি লেন থিয়েটার, এটার যিনি ম্যানেজার ছিলেন সেই সময়, তার নাম হচ্ছে, তো এটাও নোট করে নাও তোমরা, ডেভিড গ্যারিক। তাহলে কভেন্ট গার্ডেন থিয়েটার আর ড্রুরি লেন থিয়েটার, সাথে সাথে নামগুলো মনে রাখতে হবে। জর্জ কোলম্যান এর ম্যানেজার, আর ডেভিড গ্যারিক হচ্ছে এর ম্যানেজার। এই নামটা তো তোমরা পাবে, আমাদের সি স্টুপস টু কনকারই আমরা পেয়ে যাব ডেভিড গ্যারিকের নাম। এবার দেখো, গোল্ডস্মিথ তার লাইফের প্রথম যে ড্রামা, সেটার নাম হচ্ছে দ্য গুড নেচার্ড ম্যান। নোট করবে, গুড নেচার্ড ম্যান, এটা হচ্ছে ওনার প্রথম ড্রামা। এটা 1768-তে কভেন্ট গার্ডেন থিয়েটারে এটা স্টেজ করা হয়, কিন্তু এটা খুব একটা ভালো রেসপন্স পায়নি সেই সময়, ড্রামাটা খুব একটা ভালো চলেনি। এরপরে কি করেন উনি, ওনার সেকেন্ড ড্রামা নিয়ে আসেন 1773-এর, সালটা মনে রাখবে 1773, 15th মার্চ, 15ই মার্চ 1773। সেই স্টুপস টু কনকার, এই ড্রামাটা আসে কভেন্ট গার্ডেন থিয়েটারে অনুষ্ঠিত হয় এবং হিউজ সাকসেস লাভ করে। এটা বলা হয় যে অলিভার গোল্ডস্মিথের মাস্টারপিস, এই সি স্টুপস টু কনকার আর শেরিডানের দ্য রাইভালস। এই যে দুটো ড্রামা সেই সময় অনুষ্ঠিত হয়েছিল, একটা দ্য রাইভালস, আর একটা হচ্ছে সি স্টুপস টু কনকার। এই দুটো ড্রামা কি করে, এই সেন্টিমেন্টাল যে কমেডি, এটাকে অ্যাটাক করে এবং পুনরায় রেস্টোরেশন কমেডির যে স্পিরিট, সেটাকে জাগিয়ে তোলে। বোঝা যাচ্ছে? এবার চলো আমরা দেখি এই সি স্টুপস টু কনকার যেটা। আচ্ছা, এখান থেকে আর একটা তথ্য আমি দিয়ে দিই স্যার, অলিভার গোল্ডস্মিথের নাম যখন আসবে, এনার যিনি প্যাট্রন ছিলেন, সেই সময় যারা এই ড্রামা লিখতেন তাদের প্যাট্রন থাকতো একজন করে। তো এনার যিনি প্যাট্রন ছিলেন তার নাম হচ্ছে জন ক্লেয়ার। এই নামটা তোমরা একটু নোট করবে, ওকে। জন ক্লেয়ার, ইনি ছিলেন এনার প্যাট্রন। এরা সব ধনী ব্যক্তি। তো এরা কি করতো, এদের সাপোর্ট করতো এই সমস্ত রাইটারদের, তাদের ম্যানাস্ক্রিপ্ট দেখতো, সেগুলোকে পাবলিশ করাতে কাজে লাগতো, এদের টাকা দিত, ঠিক আছে, এদের যে ওয়ার্কসগুলো সেগুলো এদের নানানভাবে ফিনান্সিয়ালি হেল্প করতেন এনারা, এই জন্য এদের প্যাট্রন বলা হতো। তো গোল্ডস্মিথের যিনি প্যাট্রন তিনি হচ্ছেন জন ক্লেয়ার। নামটা এই জন্যই মনে রাখতে বলছি কারণ আমরা যখন শুরু করব পড়তে এটা,
প্রথম অ্যাক্টেই আমাদের কাজে লাগবে, এই নামটা আসবে, আমি তোমাদের বলবো এনার নাম, তখন যেন তোমরা চিনতে পারো যে এটা কার কথা বলা হচ্ছে এখানে। সেকেন্ড হচ্ছে এনার একজন খুব ভালো বন্ধু ছিলেন, তিনি হচ্ছেন ডক্টর স্যামুয়েল জনসন। ওকে, তো এই যে স্যামুয়েল জনসন, এর নামটা কি তোমরা শুনেছো? আশা করছি অবশ্যই শুনেছো তোমরা। স্যার স্যামুয়েল জনসন যিনি ছিলেন, ইনি কী জন্য বিখ্যাত? দ্য ডিকশনারি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনি লিখেছিলেন সেই সময়কার, সেই জন্য ইনি খুব বিখ্যাত। 1748 যতদূর সম্ভব সালটা, 1748 ইনি পাবলিশ করেছিলেন দ্য ডিকশনারি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই স্যার স্যামুয়েল জনসন এবং অলিভার গোল্ডস্মিথ এরা একটা ক্লাবের দুজনের সদস্য ছিলেন, সেইখান থেকে এদের আলাপ এবং খুব ভালো এরা বন্ধু ছিলেন এবং অনেকভাবে এনাকে সাহায্য করেছেন এই স্যামুয়েল জনসন। এবং আমাদের এই যে সি স্টুপস টু কনকার এই যে ড্রামাটা, এটার স্টেজ হওয়ার পিছনেও কিন্তু এনার একটা বড় হাত রয়েছে, এনার জন্যই এটা সম্ভব হয়েছিল স্টেজ হওয়া। সেই কারণে এই যে ড্রামাটা, এটার প্রথমেই তোমরা দেখতে পাবে যে এটা ডেডিকেশান উনি করেছেন, স্যার স্যামুয়েল জনসনকে উনি কিন্তু ডেডিকেট করেছেন এই ড্রামাটা সি স্টুপস টু কনকার। এবং যখন এটা সালটা দেখতে পাচ্ছ 1773, পরের বছরই ওনার মৃত্যু হয় গোল্ডস্মিথের। তো ওনার মৃত্যুর পর ওনার বডি রাখা হয় ওয়েস্টমিনস্টার অ্যাবিতে, তো সেখানেই সমস্ত বিখ্যাত কবি এবং সোলজারদের বডি রাখা হতো সেই সময়, তো এনার বডিও সেখানে রাখা হয়। সেই যে টুমটা ছিল সেখানে যে এপিটাফটা ইনিই লিখে দিয়েছিলেন, স্যামুয়েল জনসন। ওকে, ব্যাস, এটা একটা তথ্য হয়ে গেল তোমাদের, এটা নোট করে নিয়েছো আশা করছি। এবার চলো আমরা সি স্টুপস টু কনকার এটার সম্পর্কে বলবো। তার আগে আর দুটো কথা আমি তোমাদের বলে দিই অলিভার গোল্ডস্মিথ সম্পর্কে। একটা হচ্ছে, নোট করে নাও, বলা তো যায় না তোমার অথরের ডেট, তোমার মৃত্যু সাল আসছে পরীক্ষাতে, তাহলে এরকম দিতেও পারে যে এনার লেখা, গোল্ডস্মিথের লেখা একমাত্র নভেলের নাম কি, এটাও বলে দিতে পারে। তাহলে এটা তোমরা নোট করবে যে ইনি একটাই মাত্র নভেল লিখেছিলেন ওনার লাইফে, সেই জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যেহেতু এটা ওয়ান অ্যান্ড অনলি। তো সেটার নাম কি? সেটার নাম হচ্ছে দ্য ভিকার অফ ওয়েকফিল্ড। এটা একটু নোট করবে তোমরা, দ্য ভিকার অফ ওয়েকফিল্ড, এটা নোট করে নাও। এটা হচ্ছে একমাত্র নভেল ওনার। এরপরে ওনার লেখা দুটো এসের নাম বলবো আমি, এই দুটো তোমরা এসের নাম একটু নোট করো। ডিয়ার ফ্রেন্ডস, এই দুটো এসের আমি নাম লিখেছি এনার লেখা, এই দুটো একটু নোট করো তোমরা। ফার্স্ট হচ্ছে অ্যান এসে অন দ্য থিয়েটার। এই যে এসেটা মনে রাখবে, যদি প্রশ্ন আসে যে কোন এসেতে অলিভার গোল্ডস্মিথ তার কমেডির থিওরি দিয়েছিলেন, তাহলে এটা অ্যান্সার করবে। ওকে, তাহলে তোমরা নোট করো এটা, যে থিওরি অফ কমেডি, অর্থাৎ হোয়াট ইজ কমেডি, এই সম্পর্কে উনি অ্যান এসে অন দ্য থিয়েটার এখানে লিখেছিলেন। আর সেকেন্ড যে এসেটার নাম লিখেছি দেখো, এটা হচ্ছে দ্য প্রেজেন্ট স্টেট অফ পোলাইট লার্নিং। এই এসেটাতে উনি সেন্টিমেন্টাল কমেডিকে ক্রিটিসাইজ করেছিলেন। তাহলে এটাও নোট করে নাও যে এই এসেটাতে উনি ক্রিটিসাইজ করেছিলেন সেন্টিমেন্টাল কমেডিকে, ক্রিটিসাইজ সেন্টিমেন্টাল কমেডি, যে সেন্টিমেন্টাল কমেডি সম্পর্কে আমি বলছিলাম তোমাদের। তাহলে এটা একটু তোমরা নোট করো খাতাতে। আর এটা হচ্ছে ওনার অনলি নভেল, তোমরা মনে রাখবে ভালো করে, অনলি নভেল। আর ওনার যে ফার্স্ট ড্রামা সেটা আমি তোমাদের বলে দিয়েছি অলরেডি। ফার্স্ট ড্রামা যেটা ওনার স্টেজ হয়েছিল সেটার নাম হচ্ছে দ্য গুড নেচার্ড ম্যান, এইটা নোট করবে, 1768 সালটা। আর সি স্টুপস টু কনকার এটা 1773, এই দুটো সাল মনে রাখবে। আচ্ছা, সি স্টুপস টু কনকার যেটা, এটা লেখা হয়েছিল মনে রাখবে 1771। ওকে, দুটো সাল মনে রাখবে, একটা 1771, একটা 1773। লেখা হচ্ছে রিটেন 1771। প্রথম স্টেজড হচ্ছে, ফ্রেন্ডস খুব ভালো করে মনে রাখো, প্রত্যেকটা ড্রামা, যতগুলো ড্রামা আছে প্রত্যেকটা ড্রামার রিটেনের থেকে বেশি গুরুত্বপূর্ণ ফার্স্ট স্টেজ কবে হয়েছে। প্রথম স্টেজ তো অনেক হয়েছে, এখনও পর্যন্ত সি স্টুপস টু কনকার এতটাই একটা মানে ফেমাস একটা ড্রামা যে বর্তমানেও এখনও এটা বিভিন্ন জায়গায় স্টেজ হয়। কিন্তু আমি বলতে চাইছি প্রথম কবে স্টেজ হয়েছিল এবং কে কে অভিনয় করেছিল সেটাও ইম্পর্টেন্ট। সেখানে আমি তোমাদের বলে দেবো যে কোন চরিত্রে কে অভিনয় করেছে, সবগুলো না, তিনটে চরিত্র আমি বলবো, এই তিনটে চরিত্র মুখস্থ করে নেবে তোমরা নামগুলো, যে প্রথম যখন অভিনয় হয়েছিল এটা কারা অভিনয় করেছিল আর কোথায় হয়েছিল আগেই বলে দিয়েছি, কভেন্ট গার্ডেন থিয়েটার হয়েছিল এটা ফার্স্ট। আর তার যে ম্যানেজার তার নামটাও তোমরা মনে রাখবে, জর্জ কোলম্যান। ওকে, এতটা ক্লিয়ার হয়ে গেছে, এটা নোট করে নিয়েছো আশা করছি, এটা মুছে দিই। এবার শোনো এর যে স্টেজ হওয়ার ঘটনাটা শোনো। তো যেহেতু ওনার প্রথম যে ড্রামা গুড নেচার্ড ম্যান সেটা একেবারেই ভালো ফল করেনি,
মানুষ সেটাকে ভালোভাবে নেয়নি। সেই কারণে যখন ওনার সেকেন্ড ড্রামার ড্রাফট তৈরি হয়ে গেল, ম্যানাস্ক্রিপ্ট তৈরি হয়ে গেল, সেই ম্যানাস্ক্রিপ্টটা উনি দিয়েছিলেন কাকে? এই ম্যানেজারকে দিয়েছিলেন, মানে তোমার কভেন্ট গার্ডেন থিয়েটারের যিনি ম্যানেজার ছিলেন মিস্টার কোলম্যান, তাকে দিয়েছিলেন। তিনি সেটা ফিরিয়ে দেন দেখে যে না, এ চলবে না, এ ভালো না। তো উনি অতটা খুশি হননি সেটা দেখে। তো তখন উনি কী করেন, সেকেন্ড যে আর একটা থিয়েটার ছিল যেটার নাম আমি তোমাদের বললাম একটু আগে, ড্রুরি লেন থিয়েটার, তার যে ম্যানেজার ডেভিড গ্যারি, ওনার কাছে তিনি পাঠান এই ম্যানাস্ক্রিপ্টগুলো যে দেখুন এটা স্টেজ করা যায় কিনা। তিনিও কিন্তু এটা দেখে খুব একটা খুশি হননি। তখন এই যার নাম আমি বললাম এনার সবথেকে ভালো ফ্রেন্ড ডক্টর স্যামুয়েল জনসন, ইনি তখন কি করেন, এই ম্যানাস্ক্রিপ্টটা নিজে নেন এবং সেটা নিয়ে আবার উনি চলে যান কার কাছে? ওই মিস্টার কোলম্যানের কাছে। তার কাছে গিয়ে তিনি নিজে এটাকে কিন্তু রেফার করেন যে এটা আপনি করুন, স্টেজ করুন। তো ওনার সুপারিশই হয়, এটা স্টেজ হয় 15ই মার্চ 1773 এবং ফার্স্ট দিনই এটা হিউজ সাকসেস পায়। সেই কারণে অলিভার গোল্ডস্মিথের নাম কিন্তু অমর হয়ে যায় এই সি স্টুপস টু কঙ্কারে। এবারে তোমাদের আমি বলেছিলাম যে সেন্টিমেন্টাল কমেডি সেই সময় চলছিল, সেই জন্য এই যে একটা এত বড় আঘাত আসছে, একটা হ্যামারিং আসছে সেন্টিমেন্টাল কমেডির ওপরে, পিওর যে কমেডির ফর্ম সেটাকে রেস্টোর করার চেষ্টা করছেন উনি। আচ্ছা, মনে রাখবে ইনি কিন্তু রেস্টোরেশন কমেডিকেই পুনরায় নিয়ে আসতে চাইছিলেন। এটা কমেডি অফ যে ম্যানার্স সেটাকেই পুনর্জাগরণ ঘটাতে চাইছিলেন, কিন্তু সেখান থেকে ওই যে বলেছিলাম সেক্সুয়ালিটি, ভালগারিটি, লাইসেন্সিয়াসনেস, এইগুলোকে আলাদা করে দিয়েছিলেন উনি। এই মানে সেক্সুয়ালিটিকে বাদ দিয়ে দাও, ভালগারিটিকে বাদ দিয়ে দাও, কি থেকে? কমেডি অফ ম্যানার্স থেকে, দিয়ে পুনরায় যে পিওর কমেডির যে ফর্মটা যেটা শেক্সপিয়ার করে গেছেন সেইটাকে উনি নিয়ে আসতে চাইছিলেন। অর্থাৎ কমেডি ইকুয়ালস টু লাফটার, কমেডি হবে অথচ মানুষ হাসবে না, এটা যেন না হয়। সেই জন্য আমরা দেখব যে সি স্টুপস টু কঙ্কার শুরু থেকে একদম শুধু হাসি আর হাসি, হাসি রোল, মানুষ হাসতে থাকবে এটা শোনার সাথে সাথে অডিয়েন্স। ওকে, তো ফ্রেন্ডস, এটা তোমাদের হয়ে গেল যে এর যে ব্যাকগ্রাউন্ড সেটা আমি বলে দিলাম, মানে তোমার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশানটা আমি তোমাদের বলে দিলাম, কবে এটা স্টেজ হয়েছে, কবে লেখা হয়েছে, কোথায় কী হয়েছিল, কে করেছিলেন, সব ডিটেলসে বললাম। ডিয়ার ফ্রেন্ডস, এখান থেকে আর একটা নাম খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা নোট করো, জন ফরস্টার। ইনিকে জন ফরস্টার হচ্ছেন অলিভার গোল্ডস্মিথের বায়োগ্রাফার, মানে এনার বায়োগ্রাফি লিখেছিলেন ইনি, দ্য লাইফ অফ অলিভার গোল্ডস্মিথ। এই বইটার কথা মনে রাখবে তোমরা, এটা হচ্ছে স্যার অলিভার গোল্ডস্মিথের বায়োগ্রাফি যেটা লিখেছিলেন জন ফরস্টার। কেন বলছি? কারণ এক্ষুনি আমাদের কাজে লাগবে। এখান থেকে একটা ঘটনা আমি তোমাদের বলছি, শোনো ভালো করে। সেটা হচ্ছে এই যে সি স্টুপস টু কঙ্কার, এর মূল বিষয়টা কি, এর ব্যাকগ্রাউন্ডটা কি আসলে। অলিভার গোল্ডস্মিথ যা যা লিখেছেন, তার যে কবিতা, তার যে এসে, তার যে ড্রামা, তার নভেল, প্রত্যেকটাতেই তার পার্সোনাল লাইফের ছাপ ভরে ভরে আছে, এই কথা আমাদের জানান এই জন ফরস্টার। তাহলে ড্রামাতে ওই যে সি স্টুপস টু কঙ্কার, এখানেও তার পার্সোনাল লাইফের একটা ছাপ রয়েছে। সেটা কি? এর যে মূল ঘটনাটা যার ওপরে পুরো স্টোরিটা দাঁড়িয়ে রয়েছে সেটা কি, সেই প্লটটা কি? মিস্টেকস অফ এ নাইট, একটা রাতের ভুল। কি সেই ভুল? যে দুজন জেন্টলম্যান কি করে, একজন রিচ স্কোয়ার তার যে ম্যানশন, তার যে বাড়ি, সেটাকে সরাইখানা ভেবে নেয়, ইন ভেবে নেয়, মানে রেস্টুরেন্ট কাম হোটেল ভেবে নেয় সেটাকে। তো এই যে ভুলটা তারা করেছিল, এইটাই হচ্ছে মূল প্লটটা, এর ওপরে বেশ করেই দাঁড়িয়ে রয়েছে। তারা তার বাড়িটাকে একটা ইন ভেবে চলে গিয়েছিল। এবার দেখো এর যে সাবটাইটেল সেটাও হচ্ছে দ্য মিস্টেকস অফ এ নাইট, আমি লিখিয়ে দেবো এক্ষুনি। তার আগে গল্পটা তোমাদের বলি, শোনো। তো এই জন ফরস্টার আমাদের বলছেন, ওনার বায়োগ্রাফিতে উনি বলেছেন এই ঘটনাটা, যে স্যার অলিভার গোল্ডস্মিথ অ্যাকচুয়ালি যখন ছোট ছিলেন, তো সেই সময় ওনার স্কুলে উনি রিট্রিট করছেন, মানে হলিডে শেষ হয়ে গেছে, ছুটি কাটিয়ে উনি ফিরছেন স্কুলে। তো বেশ মানে ডাকাবুকো ছেলে ছিলেন ইনি। তো এনার পকেটে বেশ টাকা রয়েছে অনেক সেই সময়, মানে বেশ পকেট ভারী ওনার। তো উনি তখন সিদ্ধান্ত নিলেন যে যেহেতু টাকা পয়সা রয়েছে, তা কি করা যায়, একটা ইনে গিয়ে এনজয় করা যাক, একটা রাত কাটানো যাক বরঞ্চ। তো সেই ইয়াং ছেলে সে তখন কি করছে, রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে, বেশ সন্ধ্যা হয়ে গেছে। এবারে একজন আসছে, তাকে জিজ্ঞাসা করছে যে এখানে সবথেকে ভালো ইন কোনটা রয়েছে। এই ইন শব্দটা মনে রাখবে, INN, এটার মানে হচ্ছে সরাইখানা, যেটাকে রেস্টুরেন্ট কাম
তুমি বার বলতে পারো এটাকে, রেস্টুরেন্ট হোটেলও বলতে পারো। আর এটা আমরা দেখবো একটু পরেই যে এল হাউস হিসেবে ওটার ব্যবহার হবে, অর্থাৎ মদের ঠেক যাকে আমরা বলি, এল হাউস, সেটাও আমরা দেখবো একটু, এই তোমার স্টোরিতেই রয়েছে এল হাউসের কথা। তো যাই হোক, তিনি জিজ্ঞাসা করছেন সেই ব্যক্তিকে, যে একজন পাসারবাই আসছেন, একজন স্ট্রেঞ্জার, তাকে ডেকে উনি জিজ্ঞাসা করছেন, যাকে উনি জিজ্ঞাসা করেছেন যে এখানে সবথেকে ভালো ইন কোনটা, সে ছিল ওই এলাকার, ওই লোকালিটির প্রফেশনাল জোকার। সে সবসময় মজা করতো। সে তখন কি করেছে, মজা করে একে বলে দিয়েছে, একটা বাড়ি দেখিয়ে দিয়েছে সামনে, যে ওইটা সবথেকে ভালো ইন। আসলে ওটা কোনো ইন না, ওটা ওই অঞ্চলের একজন ধনী একজন স্কোয়ার। আচ্ছা, স্কোয়ার কি? SQUIR, এই টার্মটা মনে রাখবে, এটা আমাদের কাজে লাগবে ড্রামাতে। স্কোয়ার হচ্ছে একজন, মানে বলতে পারো খুব ধনী একজন ব্যক্তি, যার একটা এস্টেট রয়েছে একটা কান্ট্রি সাইডে, মানে গ্রামের দিকে একটা অনেক, তিনি বেশ কিছু জমির মালিক, একজন ধনী ব্যক্তি স্কোয়ার, সম্ভ্রান্ত একজন ব্যক্তি। তো সেরকম একজন স্কোয়ারের বাড়ি দেখিয়ে দিয়েছে। এই যে জোকারটা ছিল, এর নাম হচ্ছে কর্নেলিয়াস কেলি। এই যে জোকারটা যিনি দেখিয়ে দিয়েছেন ওনাকে, তো তার বাড়িতে চলে গেছে। আর উনি হচ্ছেন অ্যাকচুয়ালি স্কোয়ার ফেদারস্টোন, যে মালিক সেই বাড়ি, তার বাড়িটাকে উনি ইন ভেবে চলে গেছেন। সেখানে গিয়ে উনি কী করেছেন, তার বাড়িতে গেছেন, গেস্ট হাউসে নিয়ে যাচ্ছে। পার্লার শব্দটা আছে, PARLOUR, পার্লার মানে কিন্তু এখানে গেস্ট রুম, মনে রাখবে। সেই গেস্ট রুমে তাকে নিয়ে গিয়ে বসানো হয়েছে। এবার মালিক এসেছে, মালিক এসেই ধরে ফেলেছে বিষয়টা কী হয়েছে, কিন্তু উনিও বেশ মজার লোক ছিলেন, উনি তখন জানাননি ওনাকে। তখন উনি বলেছেন যে কী লাগবে বলুন। তখন উনি ওয়াইন অর্ডার করেছেন, যে একটা ভালো মাপের ওয়াইন নিয়ে এসো। ওয়াইন আনা হয়েছে, সবাই একসাথে বসেছে। উনি আবার সেই স্কোয়ারকেও ডেকেছে, উনি ম্যানেজার ভেবেছে ইনের, যে ইনি হচ্ছেন ম্যানেজার, তাকে ডেকেছেন। তার স্ত্রীকে ডেকেছেন, যে স্ত্রীকে নিয়ে আসুন। তার সুন্দরী মেয়ে ছিল একটা, তাকে পর্যন্ত ডেকেছেন, যে ওকেও নিয়ে আসুন। সবাই মিলে একসাথে বসে ওয়াইন খেয়েছে। তারপর বেডরুমে নিয়ে যাওয়া হয়েছে তাকে। তিনি বেডরুমে যাওয়ার আগে আবার বলে দিয়েছেন যে সকালে উঠে আমি যেন একটা ভালো কেক পাই। তখনও তাকে জানানো হয়নি ব্যাপারটা, যে একটা মিস্টেক হচ্ছে এখানে। তো সেখানে রাত কাটিয়েছে, সকাল হয়েছে, তাকে কেক পর্যন্ত এনে খাওয়ানো হয়েছে। তারপরে তাকে জানানো হয়েছে যে এটা একটা মিস্টেক ছিল, যে মিস্টেকটা কী ছিল। তো এই যে ঘটনাটা ওনার লাইফের, এই ঘটনাটার উপরে বেস করেই কিন্তু উনি সি স্টুপস টু কনকারের যে মূল কাহিনীটা, সেটাকে রচনা করেছেন। তো এইটাই হচ্ছে মিস্টেক্স অফ এ নাইট। এই জন্য এই ড্রামাটার সাবটাইটেল যেটা, সেটা হচ্ছে মিস্টেক্স অফ এ নাইট, একটা রাতের ভুল। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ড্রামাটার অনেকগুলো আলাদা আলাদা নাম আছে, আমি তোমাদের সাবটাইটেলটা বলে দিলাম। এবার এর যে আলাদা আলাদা নামগুলো আছে, এগুলো আমি তোমাদের বলছি, একটু তোমরা নোট করে নাও ডিয়ার ফ্রেন্ডস। তো এর টাইটেলসগুলো আমি এখানে সব লিখেছি, দেখো। সি স্টুপস টু কনকার, এটা। দ্য বেলস স্ট্র্যাটেজেম, এটা একটা নাম। দ্য ওল্ড হাউস এ নিউ ইন, একসাথে, দুটো আলাদা নয়, এটা একটাই টাইটেল। দ্য ওল্ড হাউস এ নিউ ইন। দ্য মিস্টেক্স অফ এ নাইট, এই দ্য মিস্টেক্স অফ এ নাইট এটা হচ্ছে সাবটাইটেল। তো এই দুটো আলাদা নামও রয়েছে এর সাথে, তোমরা নোট করবে। দ্য বেল স্ট্র্যাটেজেম, আর একটা হচ্ছে দ্য ওল্ড হাউস এ নিউ ইন। এবারে এই যে টাইটেলটা সি স্টুপস টু কনকার, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? তো এটা নেওয়া হয়েছে ড্রাইডেনের একটা কবিতা আছে, যেটার নাম হচ্ছে দ্য হাইন্ড অ্যান্ড দ্য প্যান্থার। এর একটা লাইন আছে, এই লাইনটা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা অবশ্যই নোট করবে, খুব ইম্পর্টেন্ট এটা। বাট নীলস টু কনকার অ্যান্ড ইয়েট স্টুপস টু রাইজ, এখান থেকেই নেওয়া হয়েছে এই টাইটেলটা, সি স্টুপস টু কনকার। স্টুপ মানে ঝুঁকে পড়া, কনকার মানে জয় করা। কে ঝুঁকে পড়ছে এবং কি জয় করার জন্য ঝুঁকে পড়ছে? স্টোরিটা যখন তোমরা পড়বে ভালো করে, বা আমি তোমাদের পড়াবো এখানে, সেখানে দেখতে পাবে যে দুটো ক্যারেক্টার আছে, স্যার মার্লো আর আছে মিস কেট হার্ডক্যাসল, যাকে মিস হার্ডক্যাসল বলে ডাকা হবে। আমরা এক্ষুনি দেখবো এখানে তোমার ক্যারেক্টারগুলো। তো এই যে মিস হার্ডক্যাসল, সে ঝুঁকে পড়ছে, সে স্টুপ করছে কিসের জন্য? মার্লোর প্রেম জয় করার জন্য সে ঝুঁকে পড়ছে। কিভাবে ঝুঁকে পড়ছে, কোথা থেকে ঝুঁকে পড়ছে? সোশ্যাল স্ট্যাটাসের দিক থেকে সে ঝুঁকে পড়ছে। সে আসলে একজন কান্ট্রি স্কোয়ারের মেয়ে, একজন ধনী একজন স্কোয়ারের সে মেয়ে, কিন্তু সেখান থেকে সে নিজেকে নামিয়ে আনছে কোন স্ট্যাটাসে? একটা বার মেডের স্ট্যাটাসে, একটা বারে কাজ করা একটা মেয়ে, তার স্ট্যাটাসে নিজেকে নামিয়ে আনছে। এখান থেকে আমরা এটাও বুঝতে পারবো যে সেই সময়কার যে সোশ্যাল স্ট্যাটাসের যে একটা কনসাসনেস ছিল, তো সেই ডিসক্রিমিনেশনটা, সোশ্যাল ডিসক্রিমিনেশন, সেটাও এখান থেকে কিন্তু প্রকট হচ্ছে। তো মিস হার্ডক্যাসল নিজেকে নামিয়ে আনছে কোথা থেকে? তার স্ট্যাটাসে সে নামিয়ে নিয়ে আসছে, সোশ্যাল স্ট্যাটাসে। মার্লো ফিজিক্যালি নামিয়ে আনছে তাকে, সে ফিজিক্যালি ঝুঁকে পড়ছে
কেটকে পাওয়ার জন্য, তার প্রেমকে পাওয়ার জন্য। তাহলে একজন সোশ্যালি ঝুঁকছে, স্টুপ করছে, একজন ফিজিক্যালি ঝুঁকে পড়ছে, কিন্তু দুজনাই কঙ্কার করার জন্য ঝুঁকছে, জয় করার জন্য ঝুঁকছে। কি জয় করার জন্য? একে অপরের প্রেমকে কঙ্কার করার জন্য। আশা করছি এটা বোধগম্য হয়েছে তোমাদের কাছে। স্টোরিটা যখন আমরা পড়বো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। ফ্রেন্ডস, এবার আমরা এখানে টাইটেলগুলো দেখি, এবারে আমরা এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলো দেখে নিই, নামগুলো দেখে নিই, তাদের কি নাম রয়েছে। এগুলো অল্প বিস্তর তোমাদের আমি এখানে ক্যারেক্টার স্টাডি করাবো না, আমি চিন্তা নেই, শুধু ক্যারেক্টারগুলো আগে আমরা দেখে নিই। গল্পটা আমি বলবো না, কারণ গল্প বলে দিলে লাইন বাই লাইন পড়তে আর ভালো লাগবে না তোমাদের, কারণ স্টোরিটাই জানা হয়ে যাবে। তাহলে আমরা পড়বো লাইন বাই লাইন, স্টোরিটা পুরোটা পড়বো এই ড্রামাটা। এখন আপাতত শুধুমাত্র আমি তোমাদের ক্যারেক্টার কী কী আছে সেটা বলে দিচ্ছি। যা যা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশান আজকের ভিডিও সব দিয়ে দেবো আমি। পরের ক্লাস থেকে একেবারে শুরু করে দেবো আমরা অ্যাক্ট 1 সিন 1 থেকে। ওকে, তো চলো দেখা যাক ক্যারেক্টার্স। ডিয়ার ফ্রেন্ডস, টোটাল ক্যারেক্টার রয়েছে 20টা। এই 20টা ক্যারেক্টারের মধ্যে মেন ক্যারেক্টার হচ্ছে 8টা, তার মধ্যে 5 জন মেল আর 3 জন ফিমেল। 12টা সাইড ক্যারেক্টার আছে, তাদের কথা আমি পরে বলছি। আগে মেন ক্যারেক্টারগুলো দেখে নাও। মেল ক্যারেক্টারের মধ্যে প্রথমে আসছে মিস্টার হার্ডক্যাসল, যার খ্রিশ্চান নেম হচ্ছে ডিক। খ্রিশ্চান নেম মানে হচ্ছে ফার্স্ট নেম। যখন ড্রামা শুরু হবে সেখানে তোমরা এই নামগুলো প্রথম পাবে, যেগুলো আমি লিখেছি। মিস্টার হার্ডক্যাসল যেটা প্রথমে লিখেছি, এই যেগুলো ব্র্যাকেটে লেখা আছে এগুলো ধীরে ধীরে যত প্রগ্রেস হবে, আমরা এগিয়ে যাব ড্রামাটা পড়তে পড়তে, মাঝে তখন আমরা পাবো নামগুলো, সেগুলো আগে থেকে আমি তোমাদের লিখে দিয়েছি এখানে। তো অ্যাকচুয়াল এই নামটা তোমরা প্রথমে পাবে ড্রামা শুরুতে, মিস্টার হার্ডক্যাসল। এনার অ্যাকচুয়াল নাম হচ্ছে মিস্টার ডিক হার্ডক্যাসল। টনি লামকিন এনার ছেলে, যার আসল নাম হচ্ছে অ্যান্টনি লামকিন, আমরা পরে পাবো ড্রামার ভিতরে। মিস্টার হেস্টিংস ইনি একটা ক্যারেক্টার, এনার খ্রিশ্চান নেম হচ্ছে মিস্টার জর্জ হেস্টিংস। স্যার চার্লস মার্লো আর ওনার ছেলে হচ্ছে মিস্টার মার্লো, এনাকে পাবো আমরা। ফিমেল ক্যারেক্টার প্রথম একটাই আমরা পেয়ে যাব, মিসেস হার্ডক্যাসল এই নাম বলা হবে, এবং ফার্স্ট সিনেতেই আমরা দেখতে পাবো যে এনাকে ডরোথি বলে সম্বোধন করা হচ্ছে। তো অ্যাকচুয়ালি এনার খ্রিশ্চান নাম হচ্ছে ডরোথি, মিসেস ডরোথি হার্ডক্যাসল, এটা এনার নাম। মিস নেভিল এনার নিস, অর্থাৎ মিস নেভিলের পিসি হচ্ছেন এই মিসেস হার্ডক্যাসল, এটা আমরা দেখতে পাবো। মিস নেভিলের বাবা মা উভয় মারা গেছে, সে তার পিসির সাথেই থাকে, দেখবো আমরা। এর যে খ্রিশ্চান নেম ফার্স্ট নেম সেটা হচ্ছে কনস্ট্যান্স, অর্থাৎ এনার নাম হচ্ছে মিস কনস্ট্যান্স নেভিল। ওকে, লাস্ট হচ্ছে আমাদের যে নায়িকা সে হচ্ছে মিস হার্ডক্যাসল, যার খ্রিশ্চান নেম হচ্ছে কেট, অনেকে কেটি উচ্চারণ করে, আমি কেটি বলবো একে, ঠিক আছে। তো মিস কেট হার্ডক্যাসল। এবার দেখো আমাদের যে প্লটটা রয়েছে এই ড্রামার, সেখানে দুটো ভাগে ভাগ আছে এর প্লটটা। একটা প্লটে আমরা পাবো যে লাভ অ্যাফেয়ার বিটুইন মিস্টার মার্লো অ্যান্ড মিস হার্ডক্যাসল, এইটা হচ্ছে প্রথম প্লট, অর্থাৎ প্লট নাম্বার 1 আমাদের। এর সঙ্গেই আরেকটা প্লট সাইড বাই সাইড এগোবে, সেটা হচ্ছে লাভ অ্যাফেয়ার্স বিটুইন মিস্টার হেস্টিংস অ্যান্ড মিস নেভিল, এটা হচ্ছে আমাদের প্লট নাম্বার 2। এই দুটো প্লট সাইড বাই সাইড এগোচ্ছে এই ড্রামাটাতে, ঠিক আছে। এবার দেখো এই যে পাশে আমি কিছু নাম লিখেছি কয়েকজনের, এগুলো কি? তো আমি তোমাদের বললাম প্রথমেই যে এই ড্রামাটা প্রথম যখন স্টেজ হয়েছিল, অর্থাৎ 1773-এ কনভেন্ট গার্ডেনে, সেখানে কারা অভিনয় করেছিলেন এই চরিত্রগুলোতে, তার মধ্যে 3টে ক্যারেক্টার এখানে ইম্পর্টেন্ট আছে। সেই 3টে ক্যারেক্টারের নাম তোমরা নোট করে নাও, মুখস্থ করে নেবে। প্রথম হচ্ছে মিস্টার হার্ডক্যাসলের ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন, এই নামটা খুব ইম্পর্টেন্ট, এনার নাম হচ্ছে মিস্টার এডওয়ার্ড নেড সাটার। তোমরা এই নেড শব্দটা আর সাটার ওয়ার্ডটা এই দুটো দেখতে পাবে প্রলগ যখন স্টার্ট হবে। প্রলগ কী জিনিস আমি পরে বলছি, আগে দেখো এই নামটা মনে রাখো। মিস্টার হার্ডক্যাসলের নাম, যিনি অভিনয় করেছিলেন প্রথম, তার নাম হচ্ছে মিস্টার এডওয়ার্ড নেড সাটার। টনি লামকিনের ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন তিনি হচ্ছেন মিস্টার কুইক। আর মিস হার্ডক্যাসল মানে কেট হার্ডক্যাসলের ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন তার নাম হচ্ছে মিসেস বাকলে। এই 3টে নাম ভালো করে মনে রাখবে। তার মধ্যে এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট তোমরা পাবে, মিসেস বাকলেকেও পাবে আর মিস্টার এডওয়ার্ড নেড সাটারকে পাবে। এছাড়া একজন অভিনেতা আছেন যার নাম হচ্ছে মিস্টার উডওয়ার্ড, এনাকেও পাবে তোমরা। আর ডেভিড গ্যারিক যে, সেটার কথা তো আগেই বলেছি। আর একজন আছেন যার উল্লেখ তোমরা পাবে, তিনি হচ্ছেন ক্র্যাডক। জোসেফ ক্র্যাডক, এই ক্যারেক্টারটাও তোমরা পাবে, যিনি হচ্ছেন আমাদের গোল্ডস্মিথের বন্ধু ছিলেন।
আর যিনি উডওয়ার্ড, মিস্টার উডওয়ার্ড যার কথা বললাম, এই মিস্টার উডওয়ার্ড তো এই ড্রামার ভিতরে কোনো ক্যারেক্টার নন, ইনি হচ্ছেন তোমার প্রোলগ স্পিকার। যে প্রোলগটা আসবে একটু পরেই আমরা দেখব, সেই প্রোলগটা যিনি বলছেন তার নাম হচ্ছে মিস্টার উডওয়ার্ড, এবং ইনি ছিলেন সেই সময়কার বিখ্যাত একজন কমিক অ্যাক্টার। এতটা ক্লিয়ার? এবার দেখো এগুলো হচ্ছে মেন ক্যারেক্টার হয়ে গেল, 12টা রয়েছে সাইড ক্যারেক্টার, 12 সাইড ক্যারেক্টার্স। আচ্ছা, সবার নাম কিন্তু উল্লেখ নেই ড্রামাতে, যে নামগুলো উল্লেখ আছে সব আমি তোমাদের বলে দিচ্ছি। তো এক জায়গায় তোমরা এগুলো সব পেয়ে যাচ্ছ, নোট করে নিচ্ছ, আর খুঁজতে হচ্ছে না তোমাদের। তো চলো দেখা যাক আমাদের 12 সাইড ক্যারেক্টার্স কে কে রয়েছে এখানে আমরা পাবো। এর মধ্যে আমরা দেখতে পাবো যে সাইড ক্যারেক্টারগুলো হচ্ছে মেনলি সার্ভেন্টস, যারা মিস্টার হার্ড ক্যাসেলের বাড়িতে যারা কাজ করে, যেহেতু তিনি একজন ধনী স্কোয়ার, তার বাড়িতে অনেক তোমার কাজের লোক রয়েছে, মেয়ে রয়েছে, কাজের মেয়ে অনেক রয়েছে। তো সেই ক্যারেক্টারগুলো আমরা একে একে দেখে নিই এখানে। ডিয়ার ফ্রেন্ডস, 12 সাইড ক্যারেক্টার্স দেখো। রজার, টমাস, ডিগোরি আর অ্যানোনিমাস একজন রয়েছে, তার নামের উল্লেখ নেই। এই 4 জন যে কাজের লোক, এরা হচ্ছে মিস্টার হার্ড ক্যাসেলের যে বাড়ি সেখানে কাজ করে। রজার, টমাস, ডিগোরি আর একজন রয়েছে, তার নাম উল্লেখ নেই। আর যিনি আমাদের নায়িকা মিস হার্ড ক্যাসেল অর্থাৎ কেট হার্ড ক্যাসেল, তার 2 জন বলতে পারি আমরা অ্যাটেন্ডেন্ট রয়েছে বা কাজের মেয়ে রয়েছে, একজন হচ্ছে পিম্পল আর একটা হচ্ছে ব্রিগেড। মার্লো, মিস্টার মার্লো, তার যে কাজের লোক সে হচ্ছে জেরিমি, তার নাম। আর এই যে স্টিঙ্গো, এই যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ, এ হচ্ছে এল হাউসের ল্যান্ডলর্ড বা মালিক। এল হাউস হচ্ছে মদের ঠেক। আমরা দেখতে পাবো যে এই যে টনি লাম্পকিন যে চরিত্রটা বললাম, যে হচ্ছে মিসেস হার্ড ক্যাসেল এবং মিস্টার হার্ড ক্যাসেলের সন্তান, তাদের ছেলে, কিন্তু আসলে মিস্টার হার্ড ক্যাসেলের ছেলে নয়, মিসেস হার্ড ক্যাসেলের আগে একবার বিয়ে হয়েছিল, তো সেই তার যে আগের পূর্বের যে স্বামী ছিল তার সন্তান হচ্ছে এই টনি লাম্পকিন। সেই জন্য দেখো টনি হার্ড ক্যাসেল নয় এনার নাম, এর নাম হচ্ছে টনি লাম্পকিন, কারণ মিস্টার লাম্পকিনের ছেলে মিসেস হার্ড ক্যাসেলের আগের স্বামী, যে পূর্বের যিনি স্বামী ছিলেন। তাহলে এই যে স্টিঙ্গো, এবার এই যে টনি লাম্পকিন, এ কি করে, ওই মদের ঠেকে গিয়ে পড়ে থাকে সারাদিন, সেখানেই সে তার বন্ধুদের নিয়ে সময় কাটায়। তার 4 জন বন্ধু আছে, ডিক মাগিন্স, জ্যাক স্ল্যাং, অ্যামিনাডাব আর টম টুইস্ট। এদের সাথে ওই মদের ঠেকে গিয়ে ওই এল হাউসে গিয়ে সময় কাটায়। সেই এল হাউসের যে মালিক তার নাম হচ্ছে স্টিঙ্গো। তো এই হচ্ছে, এরা হচ্ছে সাইড ক্যারেক্টার। ডিয়ার ফ্রেন্ডস, ক্যারেক্টার আমরা তাদেরই বলছি এখানে যারা গোটা ড্রামাতে একবারও অন্তত একটা শব্দ উচ্চারণ করেছে, একটা না একটা ডায়লগ আছে তাদের। এছাড়াও আরও ফেলোজ রয়েছে এখানে, আমি লিখেছিলাম 20, কিন্তু আরও অনেক অ্যাটেন্ডেন্ট রয়েছে, তাদের নাম উল্লেখ নেই। অনেক 4 জন আলাদা ফেলোজ রয়েছে আরও, তাদের এখানে উল্লেখ নেই, নামগুলো উল্লেখ নেই, সেই জন্য আমি লিখিনি এখানে। তো যে যে নাম আমরা পেয়েছি সেগুলো সব বলে দিলাম। এদের মধ্যে তোমরা মেন যে 8টা ক্যারেক্টার রয়েছে এটাকে খুব ভালো করে মনে রাখবে, মেল আর ফিমেল মিলিয়ে যেগুলো বললাম। ঠিক আছে, এবার চলে আসি আমরা ড্রামাটাতে। ওকে, এইবার আমাদের টেক্সট লাগবে। তো টেক্সট বুক হাতে নিয়ে নাও। টেক্সট বুক হাতে নেওয়ার আগে শোনো প্রোলগ কী জিনিস। প্রোলগ, প্রো মানে আগে, আর লগ হচ্ছে গ্রিক শব্দ লগস থেকে এসেছে। লগস মানে হচ্ছে স্পিচ, প্রো মানে আগে, লগস মানে স্পিচ। অর্থাৎ একটা ড্রামা শুরু হওয়ার আগে যে স্পিচটা দেওয়া হয় সেটাকে বলা হয় প্রোলগ। কবে থেকে এটা কোথা থেকে শুরু হয়েছে? এটা ল্যাটিন, তোমার রোমান যে ড্রামা ছিল, রোমান যে ড্রামাটিস্ট যারা ছিলেন তারা স্টার্ট করেছিলেন ড্রামাতে প্রোলগস তৈরি করেছিলেন তারা। প্রোলগ কী হতো, ড্রামা শুরু হওয়ার আগে একজন চলে আসতেন, স্টেজে উঠে আসতেন, যিনি আসতেন তিনি হয় যে মেন যে ড্রামা তার ক্যারেক্টার নয়, অন্য একজন ব্যক্তি, তিনি এসে, যাকে আমরা সূত্রধর বলি, আমাদের বাংলাতে যাকে বলে সূত্রধর, সে এসে কি করতো, গোটা ড্রামাটার যে ব্যাকগ্রাউন্ড সেটাকে ব্যাখ্যা করতে আরম্ভ করতো, যে এই ড্রামাটা কিসের ওপর রচনা হয়েছে, কী কী এখানে দেখতে পাবো আমরা, সেটা ছোট করে সে একটা স্পিচের মাধ্যমে দাঁড়িয়ে অডিয়েন্সের সামনে দাঁড়িয়ে সে বলে দিত শুরু হওয়ার আগেই। এইটাকেই বলা হচ্ছে প্রোলগ। তো আমরা এই সি স্টুপস টু কঙ্কারে প্রোলগ দেখতে পাবো। আর ড্রামার যখন শেষ হয়ে যাবে তখন ড্রামার কোনো একজন ক্যারেক্টার সে স্টেজে এসে দাঁড়িয়ে ফার্দার কি ঘটনা ঘটলো এরপরে, ড্রামাটা তো শেষ হয়ে গেল, কিন্তু তারপরেও যদি কিছু বাকি থেকে থাকে সে সেইটা সম্পর্কে কিছু বলে এসে, এটাকে বলা হয় এপিলগ।
এখানে দুটো এপিলগ আছে সি স্টুপস টু কনকার। যখন আমাদের শেষ হবে পড়া সি স্টুপস টু কনকার, তখন আমরা দেখব এপিলগ। আপাতত আমরা প্রোলগ সম্পর্কে কথা বলছি। প্রোলগ তাহলে হচ্ছে শুরুতে আসে। এই প্রোলগটা লিখেছেন কে? ডেভিড গ্যারিক। কে এই ডেভিড গ্যারিক? এখন আর তোমাদের বুঝতে অসুবিধা হবে না, অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি। ডেভিড গ্যারিক হচ্ছেন ড্রুরি লেন থিয়েটারের যিনি ম্যানেজার ছিলেন, যার কাছে এই ম্যানাস্ক্রিপ্টটা নিয়ে গিয়েছিলেন গোল্ডস্মিথ, তিনি হচ্ছেন এই প্রোলগটার রচয়িতা, এটা লিখেছেন। আর যে দুটো এপিলগ আছে সেই এপিলগ দুটো আমাদের তোমার অলিভার গোল্ডস্মিথ স্যারই লিখেছেন। তাহলে প্রোলগের রচয়িতাকে, রাইটারকে? ড্রুরি লেন থিয়েটারের যিনি ম্যানেজার সেই স্যার ডেভিড গ্যারিক। বলছে কে, অর্থাৎ স্পিকারটাকে? ইনি তো লেখক। স্টেজে দাঁড়িয়ে কে বলছে? তিনি হচ্ছেন মিস্টার উডওয়ার্ড, যার কথা আমি তোমাদের বললাম, যিনি সেই সময়কার একজন বিখ্যাত অভিনেতা ছিলেন, কিন্তু কমিক, উনি কমেডি করতেন। কমিক একজন তিনি প্লেয়ার বা অ্যাক্টার ছিলেন। তো এই প্রোলগের ভিতরে কি আছে সেটা এবার আমরা দেখতে চলেছি। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আমাদের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড যে ইনফরমেশান সেটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্যই আমার চ্যানেলে অ্যাড হয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে। অনেক সময় বলতে বলতে কিছু ইনফরমেশান মিস হয়ে যায়, যেগুলো ইম্পর্টেন্ট খুব আমাদের এক্সামের জন্য। যদি এরকম কিছু থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই সেই চ্যানেলে আমি দিয়ে দেবো, সেগুলো সেখান থেকে নোট করতে পারবে। এবং আমরা সপ্তাহে অন্তত একটা বা দুটো করে এক্সাম নিচ্ছি, মক নিচ্ছি সেখানে, তো সেগুলো তোমরা দিতে পারবে। অবশ্যই ফ্রি টেলিগ্রাম চ্যানেল আমাদের, যে কেউ পাবলিক চ্যানেল যুক্ত হয়ে যাবে। যারা যারা এক্সামটা দিচ্ছ এটাকে লক্ষ্য রাখছো একটা, তো খুবই ইম্পর্টেন্ট তোমাদের লাইফ তৈরির জন্য। সেই জন্য আমি রিকোয়েস্ট করব তোমাদের, অবশ্যই আমার চ্যানেলটার লিঙ্ক আমি দিয়ে দেবো, আগেও দিয়েছি, বলে দিয়েছি তোমাদের, সেখানে তোমরা জয়েন করে যাও। তো সেখান থেকে যখনই আমি মকগুলো দেবো সেগুলো তোমরা দেবে। সেখানে দেখবে আমি একদম লিস্ট দিয়ে দিচ্ছি যে কে কত মার্কস পেয়েছো, প্রথম 20 জনের সেখানে দেওয়া হচ্ছে, সেগুলো দেখতে পাবে তোমরা। একদম টাইম ধরে সেটা নেওয়া হচ্ছে সুন্দর করে, তো সেগুলো দিতে পারবে তোমরা। আর কিছু নিউ ইনফরমেশান যখনই আমার চোখের সামনে আসবে আমি দেখতে পাবো, সেগুলো সেখানে জানিয়ে দেবো। আর তোমরা ভিডিওর আপডেটও পেয়ে যাবে সেখানে যখনই আসবে। তো চলো এবার আমরা স্টার্ট করে দিই। এবার আমাদের প্রোলগ, তো হাতে বই নিয়ে নাও, টেক্সট নিয়ে নাও, আর খাতা পেন তো রয়েছে, নোট করবে যেগুলো বলবো। আর গলা বেরোচ্ছে না আমার, আমি প্রোলগটা পরের ভিডিওতে নিয়ে আসছি, ঠিক আছে? তো আজকে পড়ানোও ছিল আমার, তো সেখান থেকে এসেই আবার দুপুরবেলা এখানে বানানো হচ্ছে, তো আর আজকে আমি বলতে পারছি না। তো নেক্সট ক্লাস যেটা আমাদের টেক্সটের তোমার 3 নম্বর ক্লাস হবে টেক্সট সিরিজের, সেটাতে আমি প্রোলগটা পড়িয়ে দেবো। আর 4 নম্বরে একদম আমরা লাইন বাই লাইন স্টার্ট করে দেবো পড়তে সি স্টুপস টু কনকার। তো যতটা আমি ইনফরমেশান দিলাম তোমাদের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশান, তো ব্যাকগ্রাউন্ডটা তোমরা মনে রাখছো যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে ওনার লাইফের একটা ঘটনা, যেটা তিনি স্কোয়ার ফেদারস্টোন, যে নামটা আমি লিখিনি, নামটা তোমরা নোট করবে, স্কোয়ার ফেদারস্টোন, যার বাড়িতে উনি ভুল করে চলে গিয়েছিলেন। তো সেটা মনে রাখবে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এর উপরে তৈরি হয়েছে। আর আমি তোমাদের বললাম যে এটার প্লট হচ্ছে দুটো, মনে রাখবে দুটো প্লট সাইড বাই সাইড যাচ্ছে। একটা হচ্ছে লাভ অ্যাফেয়ার বিটুইন মার্লো অ্যান্ড কেট, আর লাভ অ্যাফেয়ার বিটুইন হ্যাস্টিংস অ্যান্ড নেভিল। এই দুটো প্লট সাথে সাথে এটা এগোচ্ছে। আর এখান থেকে আবার এইমাত্র মনে পড়লো আরেকটা, তোমরা মনে রাখবে এরকম প্রশ্ন আছে যে এই সম্পূর্ণ সি স্টুপস টু কনকারের যে কাহিনীটা, যে ঘটনাটা, এটা কতক্ষণ রান করেছিল, সেই টাইমটা মনে রাখবে 7 ঘন্টা, 7 আওয়ার্স। 7 ঘন্টার মধ্যে সম্পূর্ণ সি স্টুপস টু কনকারের ঘটনাটা ঘটে যায়। 5টা থেকে শুরু হচ্ছে সন্ধ্যা, রাত 12টাতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। 5টা থেকে সন্ধ্যা 5টায় শুরু হচ্ছে আমাদের যে কাহিনীটা সি স্টুপস টু কনকারের, শেষ হয়ে যাচ্ছে রাত 12টায় গিয়ে। তো এইটা 7 ঘন্টাতে কমপ্লিট হয়ে যাচ্ছে পুরো ড্রামাটা। আচ্ছা, অ্যাক্ট আছে মনে রাখবে টোটাল এখানে 5টা, আর সিন রয়েছে টোটাল 8টা। অ্যাক্ট 1 এখানে আছে 2টো সিন আছে, অ্যাক্ট 2-এতে একটা, অ্যাক্ট 3-তে আছে একটা, অ্যাক্ট 4-এ আছে একটা, আর অ্যাক্ট 5-এ আছে 3টে, সেখান থেকে 5, 8। তাহলে এই টোটাল হচ্ছে 8টা সিন রয়েছে আর 5টা অ্যাক্ট রয়েছে। আর টোটাল টাইম পিরিয়ডটা তোমাদের বলে দিলাম 7 ঘন্টা। আর অ্যাকশান যেটা আমাদের টোটাল সি স্টুপস টু কনকারে যদি বলে কতগুলো লোকেশানে অ্যাকশান ঘটছে, তাহলে অ্যান্সার হবে 3। 3টে লোকেশান আছে যেখানে তোমার 3টে নয় 4টে লোকেশান হবে, এটা 4টে লোকেশানে ঘটছে। 1 নম্বর হচ্ছে তোমার মিস্টার হার্ট ক্যাসেলের বাড়ির 2টো রুম আছে, 2 রুমস, 2টো রুমসে ঘটছে হার্ট ক্যাসেলের যে ম্যানশন সেখানে। সেকেন্ড হচ্ছে আমরা দেখতে পাবো গার্ডেন আছে একটা, মিস্টার হার্ট ক্যাসেলের বাড়ির যে গার্ডেন সেখানে একটা সিন ঘটবে। আর
একটা এল হাউস, যার কথা আমি তোমাদের এতক্ষণ বলছিলাম যে একটা মদের ঠেক আছে যেটার নাম হচ্ছে থ্রি পিজিয়ান্স, এটার নামটা এল হাউসের। তো সেই এল হাউস তাহলে 1 গার্ডেন 2 আর 2 রুম 4, এই 4টে লোকেশানে টোটাল কমপ্লিট আমাদের যে সি স্টুপস টু কঙ্কার ড্রামার যে অ্যাকশানগুলো সেগুলো ঘটে যাচ্ছে 7 ঘন্টার মধ্যে। তো ডিয়ার ফ্রেন্ডস, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশান। আজকে আর আমি বলতে পারছি না, নেক্সট পরের ক্লাসে আমরা প্রোলগটা পুরোটা পড়বো, তারপরে টেক্সট একদম লাইন বাই লাইন যেভাবে আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যান জাস্টিস পড়ছিলাম সেভাবেই পড়বো। আর আবার আমি তোমাদের রিকোয়েস্ট করছি, কোন কোন আমাদের টেক্সট বাকি আছে 9-10 সিলেবাসটা থেকে, সেটা অবশ্যই আমাকে পর লিখে জানাবে যে পোয়েমস এই বাকি রয়েছে, ড্রামা এতটা করে পড়া হয়েছে, এই 3টে ড্রামার মধ্যে জাস্টিস, আর্মস অ্যান্ড দ্য ম্যান আর সি স্টুপস টু কঙ্কার তো চলছে, আমাদের এটা বাদ দাও, জাস্টিস আর আর্মস অ্যান্ড দ্য ম্যান কতটা করে পড়েছি আমরা সেটা তোমরা ভালো করে লিখে দেবে কমেন্টে। তারপর থেকে আমরা পড়তে শুরু করব সি স্টুপস টু কঙ্কার, এবং ম্যাকবেথও চলবে আমাদের। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওয়। কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।